আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? সবাই কি অবস্থা, কেমন আছি? সবাই সুস্থ আছে কিনা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি। হুম, আমি ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো বলো। ওকে, কারা কারা যুক্ত হয়ে গেছো দেখি। সাদিয়া তাসনিম যুক্ত হয়েছো, নিলয় যুক্ত হয়েছো আমাদের সাথে। হ্যাঁ, একটু সবাই আমাকে বলো আমার কথা শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সব ওকে আছে কিনা। সব ওকে আছে। একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও তো ভাই। একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও। ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও সবাই, দ্রুত ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও। আচ্ছা, আমরা দেরি করব না। যাদের প্রয়োজন তারা ক্লাস করবে, এটাই হচ্ছে কথা। যাদের প্রয়োজন তারাই ক্লাস করবে, আমরা দেরি করতে চাই না, আমরা শুরু করতে চাই। যাদের দরকার তারাই আসলে ক্লাস করবে। আহ একজন বলছে অন্ধকার, হ্যাঁ, অন্ধকারই মঙ্গল, অন্ধকারই সবকিছু। ওকে, তোমরা কারা কারা আমাকে বলো, 200 পিডিএফ পেয়েছো? কারা কারা, কারা কারা 200 পিডিএফ পেয়েছো আমাকে বলো। 200 পিডিএফ পেয়েছো কারা কারা? যারা যারা 200 পিডিএফ পেয়েছো তারা একটু আমাকে কমেন্ট করো তো ভাই। 200 পিডিএফ পেয়েছো কারা কারা, একটু কমেন্ট করে জানাও। 200 পিডিএফ পেয়েছো কারা, এটা আগে একটু কমেন্ট করো দেখি। পেইড ব্যাচের থেকেও নাকি পেলাম না, একজন বলছে পেইড ব্যাচের থেকেও পেলা না, কারণ তুমি নোটিশ দেখো না, এই জন্য পাও নাই। ড্রিম সিকার্স, তুমি পেইড ব্যাচের নোটিশ দেখো না তাই পাও না, বুঝছো? পেইড ব্যাচের নোটিশ দেখলে ঠিকই পেয়ে যাইতা, এই জন্য পাও নাই। কি আর করবো, নোটিশ দেখতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিকঠাক মতো গিয়ে নোটিশ দেখো। হ্যাঁ, দেখি পাইছো কারা কারা। যারা পাও নাই তাদেরকে আবার, সমস্যা নাই, যারা পাও নাই আবার দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কে পাইছে, পেয়েছে, এই যে দেখো অনেকেই পেয়েছে। তো অনেকেই তো পেয়ে গেছে, তুমি পাও নাই কেন? নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পাও নাই? কারণ পাওয়ার জন্য বলেছিলাম একটা গ্রুপে জয়েন হইতে হবে। ওকে, আজকের ক্লাস শেষে বলে দিব কিভাবে এই পিডিএফ পাবা। কিভাবে পিডিএফ পাবা বলে দিবে ইনশাআল্লাহ। ওকে, অপেক্ষা করো। ওকে, আসো,
পিডিএফ পাবা, ক্লাস শেয়ার করে রাখলে পিডিএফ পাবা। 201 নম্বর প্রশ্ন, 201 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যার কাহিনী, অন্ধকূপ হত্যার যে ঘটনা, সেই অন্ধকূপ হত্যার ঘটনা তৈরি করেছিল কে? এই ঘটনা তৈরি করে কে? হলওয়েল, মীর জাফর, ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস। তাহলে অন্ধকূপ হত্যার কাহিনী করেছিল কে? অন্ধকূপ হত্যার কাহিনী করেছিল কে? লর্ড কর্নওয়ালিস, ক্লাইভ, মীর জাফর নাকি হলওয়েল? তাহলে এই যে হলওয়েল, এই হলওয়েল অন্ধকূপ হত্যার কাহিনী করেছিল, হলওয়েল। ওকে। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? পলাশীর যুদ্ধ হয়েছিল কোন নদীতে? হুগলি, গঙ্গা, দামোদর নাকি ভাগীরথী নদীর তীরে? তাহলে পলাশীর যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে পলাশীর যুদ্ধ হয়েছিল। ওকে, 203 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধে মারা যান কে? মারা গিয়েছিলেন পলাশীর যুদ্ধে মারা যান কে? মীর মদন, ইয়ার লতিফ, মোহনলাল, রাজবল্লভ। তাহলে পলাশীর যুদ্ধে মারা গিয়েছিলেন কে? এই যে মীর মদন মারা গিয়েছিলেন। কে মারা যান ভাই? মীর মদন মারা যান। ওকে, জাস্ট 10 এ ক্লাস নিব আজকে আমরা, এগুলো কোশ্চেন সলভ। এই টপিক পড়ছো অসংখ্যবার, বই থেকে পড়ছো, তোমরা বিভিন্ন টিচারের যে কোর্সে ছিলা সেই কোর্স থেকে পড়ছো, বিভিন্ন ভাবে তোমরা এই টপিক পড়ছো, শুধু আমার কাছে না, অফলাইনে পড়ছো, অনলাইনে পড়ছো, বিভিন্ন প্ল্যাটফর্মের টিচারের কাছে পড়ছো। আমার সাথে কোশ্চেন সলভ করো, আসো। নবাব মীর কাসিম বাংলায় শাসন করেছেন কখন? নবাব মীর কাসিমের বাংলা শাসনকাল, নবাব মীর কাসিম বাংলা শাসনকাল 1760 থেকে 1764 সময় পর্যন্ত মীর কাসিম বাংলায় শাসন করেছিলেন। এবং 1764 সালে আমরা কি দেখেছি? বক্সারের যুদ্ধ হয়, তাই না? বক্সার যুদ্ধ হয়। ওকে, 205 নম্বর প্রশ্ন, 205 নম্বর প্রশ্ন, মুঙ্গেরে বাংলার রাজধানী স্থাপন করেন কে? মুঙ্গেরে বাংলার রাজধানী স্থাপন করেছিলেন কে? তাহলে মুঙ্গেরে কে করেছিলেন? নবাব মীর কাসিম, নবাব মীর কাসিম স্থাপন করেছিলেন মুঙ্গেরে বাংলার রাজধানী। ওকে, 206 নম্বর প্রশ্নের দিকে আসো। 206, ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? ডাক, ডাক ব্যবস্থা, ঘোড়ার ডাক। দেখো, মুঘল শাসন পড়তে গিয়ে আমরা বলেছিলাম এই যে 1556 সালে কি হয়ে গেল? 1556 সালে হয়েছে তোমার ওই যে কি বলে, হুমায়ুন মারা যায়। তারপরে কি হয়েছিল? শের শাহ, মনে আছে, সুর শাসন করেছিল, আফগান শাসন হয়েছিল। তাহলে এই যে আফগান শাসন হয়, তাহলে এই আফগান শাসক কে ছিলেন? এই শের শাহ শাসুরি। তিনি কি করেছিলেন? তিনি ডাক ব্যবস্থা বা ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন তিনি, তাই না? সড়কি আজম যে নামটা, সেই সড়কি আজম করেছিলেন শের শাহ, নিজের নামে মুদ্রা প্রচলন করেছিলেন শের শাহ। among which of the following option শেরশাহ was well known? শেরশাহ কি জন্য বিখ্যাত? শেরশাহ কেন বিখ্যাত? মানুষদারি সিস্টেম, মার্কেট কন্ট্রোল, ওয়ার টেকনিক্স, ল্যান্ড রেভিনিউ সিস্টেম। তাহলে এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ল্যান্ড রেভিনিউ সিস্টেম করেছিল কে? রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন করেছিল কে? এই শেরশাহ। ল্যান্ড রেভিনিউ সিস্টেম করেছিল শেরশাহ। রাজস্বের উন্নয়ন ঘটেছিল। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু কোন শাসককে পরাজিত করে সিলেটে আজান ধরে দিয়েছিলেন? হযরত শাহজালাল সিলেটে এসেছিলেন প্রাথমিক তুর্কি শাসনামলটাতে, এবং 360 জন আউলিয়া নিয়ে হযরত শাহজালাল সিলেটে আসছিলেন। এরপরে সিলেটের রাজা গৌর গোবিন্দকে তিনি পরাজিত করেছিলেন। তাহলে দেখেন, কোন শাসককে পরাজিত করেছিলেন? সিলেটের রাজা গৌর গোবিন্দকে তিনি পরাজিত করেছিলেন। আর সিলেটের নাম হয়ে গিয়ে যায় কি তখন? 360 আউলিয়ার শহর বা 360 আউলিয়ার দেশ। আর 12 আউলিয়ার শহর বা 12 আউলিয়ার দেশ বলা হয় কাকে? 12 আউলিয়ার দেশ বলা হয় কাকে? চট্টগ্রাম অঞ্চলকে 12 আউলিয়ার দেশ। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশ সংরক্ষণ করা আছে? ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? তাহলে ইয়েমেন থেকে আসছিলেন কে? এই যে হযরত শাহজালাল ইয়েমেন থেকে আসছিলেন, হযরত শাহজালাল। 210 নম্বর প্রশ্নের দিকে দেখাও। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চলে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কি আজম, যেটা শেরশাহ নির্মাণ করেছিলেন, যেটা সোনারগাঁ থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যেত। কোথায়? সোনারগাঁ থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যেত। তাহলে সোনারগাঁ কোথায় আছে? নারায়ণগঞ্জ। তাহলে এটা শুরু হয় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ বা সুবর্ণগ্রাম থেকে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ওকে, 211 নম্বর প্রশ্ন, কুবলিয়ত এবং পাট্রা ব্যবস্থা
এই যে কুবলিয়ত পাট্র ব্যবস্থা, এই কুবলিয়ত পাট্র ব্যবস্থা করেছিলেন কে? শেরশাহ। আকবর, হুমায়ুন, বাবর এগুলো মুঘল শাসক। ওকে, শেরশাহ হচ্ছে আফগান শাসক। ওকে, শেরশাহের বা শেরশাহের সমাধিসৌধ কোথায় আছে? সমাধিসৌধ কোথায় আছে? জৈনপুর, সাসারাম, রেটাসগড়, তারপর হচ্ছে লাহোরে। শেরশাহের সমাধি কোথায় আছে? সাসারাম একটা জায়গা আছে, সেই সাসারামে শেরশাহের সমাধিটা রয়েছে। কোথায় ভাই? সাসারাম জায়গায় শেরশাহের সমাধি রয়েছে। আসো 213 নম্বর প্রশ্ন। 213, খেয়াল করো, কোনটি জিয়াউদ্দিন বারনীর রচিত গ্রন্থ? জিয়াউদ্দিন বারনী, এই জিয়াউদ্দিন বারনী বাংলাকে বলেছিলেন দোজখপুর নিয়ামত বলেছিলেন কিন্তু তার ঐতিহাসিক গ্রন্থে। তাহলে তার গ্রন্থের নাম হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। এই ঐতিহাসিক তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। তিনি জিয়াউদ্দিন বারনী কিন্তু বাংলাকে বুলগাপুর নগরী বলেছেন, বা দুর্যোগপূর্ণ বা প্রচুর যুদ্ধ হতো, এই জন্য বুলগাপুর নগরী বলেছিলেন জিয়াউদ্দিন বারনী। ওকে, এই যে দেখো বুলগাপুর, যার অর্থ কি? বুলগাপুর, এই যে ওই দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী বাংলার নাম দিয়েছিলেন বুলগাপুর, তার অর্থ কি? বিদ্রোহের নগরী। দেখো আমি গুচ্ছের 3টা ক্লাস নিচ্ছি আজকে, এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, অর্থাৎ গুচ্ছের প্রাচীন ইতিহাসের 3 নাম্বার ক্লাস। এরপরে গুচ্ছের জন্য আমরা ক্লাস নেব ইসলামের ইতিহাসের ক্লাস। আমি জাস্ট বেসিক পড়াবো না, আমি এখন প্রশ্ন সলভে আসবো। তোমরা তোমরা যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী ছিলা বা আছো এখনো, যারা নতুন গুচ্ছ কম্বো ব্যাচে ভর্তি হচ্ছ, তোমরা বেসিক ক্লাস পাবা। একই সাথে আমি যে কাজটা করার চেষ্টা করছি, প্রত্যেকটা সাবজেক্টের এরকম 400-500 প্রশ্ন নিব, প্রত্যেকটা টপিক যেন ক্লিয়ার হয়ে যায়। কারণ এই জিনিসগুলো তোমরা ফাইনাল সেশন থেকে পড়েছো, আমার বেসিক অ্যাফেয়ার্স এর ক্লাসে পড়েছো। আমি বলো, এই আদিল আবিদ আশরাফ, তারপরে হচ্ছে এই যে মনীষা মৌ, বলো তো আমি এগুলো পড়াইছেন না তোমাদের বেসিক ক্লাসে? মাহমুদা মিষ্টি, বেসিক ক্লাসে এই যে তাহমিদা ওহি, বলো বেসিক ক্লাস পড়াইছে না? তো এই যে বেসিক ক্লাসে পড়াইছি, এই জিনিসগুলোর এখন প্রশ্ন সলভ করতেছি। তিথি রহমান, বলো আলোচনা করেছি। ওকে, আমাকে গতকালকে থেকে অনেকে বলতেছে, ভাইয়া আপনাদের আপনাদের ব্যাচ থেকে কি বিউপি তে চান্স পায় নাই? ভাইয়া আপনাদের ব্যাচ থেকে কি বিউপি তে চান্স পায় নাই? আচ্ছা, আমাদের ব্যাচ থেকে বিউপি তে অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে, অনেকগুলো চান্স, অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, এদেরকে অভিনন্দন জানিয়েছি আমরা। কিন্তু আমি একটা স্টুডেন্টেরও রেজাল্ট প্রকাশ করি নাই গতকালকে থেকে। আমি বলছি আমি আর রেজাল্ট প্রকাশ করব না, আমি আর রেজাল্ট প্রকাশ করব না। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো, তারা পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছো, তারা জানো যে কতগুলো কতগুলো সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে। আমি একটারও রেজাল্ট পোস্ট করি নাই, কারোর রেজাল্ট পোস্ট করি নাই। কেন? কারণ হচ্ছে পোস্ট করবো না আর রেজাল্ট। বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। যাই হোক, আল্লাহ ভরসা। খেয়াল করো, তাহলে এই যে গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন, গৌর গোবিন্দ কোন অঞ্চলের রাজা ছিলেন? সিলেট অঞ্চলের রাজা ছিলেন। গৌর গোবিন্দ সিলেট অঞ্চলের রাজা ছিলেন। ওকে, 12 ভূঁইয়াদের 12 ভূঁইয়া বলা হতো কাদের? বাংলার যে জমিদার ছিল, সেই জমিদারকে বলা হতো 12 ভূঁইয়া। অর্থাৎ এই যে বড় বড় স্বাধীন জমিদারকে, বাংলার বড় বড় স্বাধীন জমিদারকে বলা হতো 12 ভূঁইয়া। বলো, কি বললাম? 12 ভূঁইয়া। আচ্ছা, এরপরে আসো, 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে 217। 12 ভূঁইয়াদের অভ্যুত্থান অভ্যুত্থান ঘটে কখন? বাবরের সময়, জাহাঙ্গীরের সময়, আওরঙ্গজেবের সময়, আকবরের সময়। তাহলে বলো 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটলো কেন? কারণ যখন এই মুঘলরা বাংলায় শাসন শুরু করার চেষ্টা করলো, তখন দেখা গেল এই জমিদাররা তাদের অধীনে থাকতে চায় না, বা জমিদাররা দিতে চাইলো না। এই জন্য 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটেছিল। তাহলে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় আকবরের সময়। তার মানে 12 ভূঁইয়া কখন হয়েছে? আকবরের সময়ে। প্রতাপ আদিত্য কা প্রতাপ প্রতাপ আদিত্য কে ছিলেন? রাজপুত রাজা, বাংলার শাসক, মুঘল সেনাপতি, 12 ভূঁইয়াদের একজন। তাহলে প্রতাপ আদিত্য কে ছিলেন ভাই? প্রতাপ আদিত্য ছিলেন 12 ভূঁইয়াদের একজন জমিদার। প্রতাপ আদিত্য, বিক্রমাদিত্য, এরা ছিলেন প্রতাপ আদিত্য। ঈশা খাঁ রুলড the the Bhati region, Bhati region বাংলা of medieval Bengal during the period. আচ্ছা, ঈশা খাঁ অর্থাৎ ঈশা খাঁ 12 ভূঁইয়াদের একজন নেতা হচ্ছে ঈশা খাঁ। এই ঈশা খাঁর শাসনটা কখন ছিল? এই কথাই বলছে, ঈশা খাঁর শাসন কখন ছিল? 1529 থেকে 1599 পর্যন্ত, ওই পিরিয়ডটা 12 ভূঁইয়াদের শাসন আমলের মধ্যে ছিল। ঈশা খাঁ, 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খাঁ।
আচ্ছা, 11 সিন্ধু গ্রাম, তোমরা হয়তো অনেকে জানো 11 সিন্ধু নামেও কিন্তু একটা ট্রেনও আছে বাংলার এই কিশোরগঞ্জের দিকে, যে এটা আছে 11 সিন্ধু, হয়তো তোমরা অনেকে জানো। এই 11 সিন্ধু গ্রামের নামকরণ হলো, পূর্বে সেখানে কি ছিল? 11 সিন্ধু কেন নামকরণ হলো এবং পূর্বে সেখানে কি ছিল? 11 সিন্ধু নামকরণ কেন হলো বা পূর্বে সেখানে কি ছিল? 11টি দুর্গ ছিল, 11টি নদীর সংযোগ ছিল, 11টি দিঘি ছিল, ঈশা খানের 11 কক্ষ বিশিষ্ট দালান বাড়ি ছিল। সেটা হচ্ছে 11টা নদীর সংযোগ স্থল ছিল এবং সেখানে একটা দুর্গ নির্মাণ করা হয়েছিল, এখানে একটা দুর্গ আছে, খুবই চমৎকার জায়গাটা। সেই 11 নদীর সংযোগ স্থলে ছিল, এই জন্য 11 সিন্ধু। সিন্ধু মানে হচ্ছে নদ, মানে নদ। ওকে, 221 নম্বর কোশ্চেন। 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারকে, বলো? 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারকে, বলো? অ্যান্সার করো। 221 নম্বর প্রশ্ন। 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? 12 ভূঁইয়া বলা হতো মুঘল আমল, পাঠান আমল, ব্রিটিশ আমল, পাল আমল। 12 ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদার? মুঘল আমলের যে জমিদার গুলো ছিল তাদেরকে আমরা কি বলতাম? 12 ভূঁইয়া নামে ডাকতাম। 12 ভূঁইয়া, অর্থাৎ বাংলায় যখন মুঘল শাসন প্রতিষ্ঠা হচ্ছিল। ওকে, আচ্ছা, এরপরে আসো, এবার আসো আমরা ইংরেজদের শাসনামল গুলো আলোচনা করি। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তম সন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? তাহলে ইউরোপ থেকে পূর্ব দিকে আসার যে জলপথ, সে জলপথ আবিষ্কৃত হয়েছে 1487 সালে। কত সাল? 1487 সালে। কত সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে? তাহলে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে কত সালে? ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে কত সালে? 1498 সালে। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে কত সাল? 1498 সাল, 1498। ওকে, 224 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। এবার 224। ইউরোপীয় বণিকদের মধ্যে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিল কারা? ওই যে ইউরোপদের আগমন, তাহলে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসলো কারা? পর্তুগিজরা। ওকে, দিল্লির কোন সম্রাট বাংলা ও হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ করেন? তাহলে দিল্লির কোন সম্রাট, অর্থাৎ পর্তুগিজদেরকে বিতাড়িত করেছিলেন কে? শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব। দেখেন, এই শেরশাহ পর্তুগিজদেরকে কি করেছিলেন? বিতাড়িত করেছিলেন শেরশাহ। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ফ্রান্স, পর্তুগাল, ডেনমার্ক, হল্যান্ড। ওলন্দাজ যারা ডাচ, তাহলে এই হল্যান্ড মানে হচ্ছে নেদারল্যান্ড। তাহলে নেদারল্যান্ড থেকে যারা আসছিল তারা ওলন্দাজ বা ডাচ নামে পরিচিত ছিল। আচ্ছা, 227 নম্বর কোশ্চেন। কোন দেশের আদিবাসীরা ডাচ নামে পরিচিত ছিল? তাহলে নেদারল্যান্ড থেকে যারা আসছিল তারা ডাচ, পর্তুগাল থেকে যারা আসছিল তারা পর্তুগিজ ফিরিঙ্গি নামে পরিচিতি লাভ করেছিল। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছালেন? পর্তুগিজ নাগরিক ভাস্কো দা গামা 1798 সালে তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছালেন। ওকে, 229 নম্বর কোশ্চেন। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন? কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ফার্ডিন্যান্ড ম্যাগেলান, ভাস্কো দা গামা। তাহলে দেখেন, কোন ইউরোপীয় বলছে কি, কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন? জলপথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা। তিনি ভারতের প্রথম কোন বন্দরে আসছিলেন? গোয়া বন্দরে, কালিকট বন্দরে? এই যে অ্যান্সার হচ্ছে কালিকট বন্দরে। তিনি ভারতের কোন বন্দরে আসছিলেন প্রথম? ভারতের কালিকট বন্দরে। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আল বুকার্ক। পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন আল বুকার্ক। আল বুকার্ক। এই দেখো, এখন আমরা চলে আসলাম ইউরোপীয় বণিকদের আগমনের মধ্যে, এরপরে আমরা চলে যাব ইংরেজদের শাসনের মধ্যে। আচ্ছা, 232। ফিরিঙ্গি কোন ভাষার শব্দ? ফিরিঙ্গি কোন ভাষার শব্দ? ফিরিঙ্গি পর্তুগাল থেকে যে ফরাসিরা ফরাসিরা আসলো, পর্তুগিজরা আসলো, তাহলে এই ফিরিঙ্গি ফিরিঙ্গি কোন ভাষার শব্দ? এবার অ্যান্সার দাও। ফিরিঙ্গি ফিরিঙ্গি কোন ভাষার শব্দ? তাহলে ফরাসি ভাষার শব্দ হচ্ছে ফিরিঙ্গি। ফরাসি ভাষার শব্দ কি? ফিরিঙ্গি। হারবাদ শব্দটি কোন ভাষা থেকে আগত? হারবাদ পর্তুগিজ জলদস্যুদেরকে কি বলা হতো ভাই? হারবাদ।
পর্তুগিজ যে জলদস্যু ছিল, সেই পর্তুগিজ জলদস্যুদেরকে বলতো হারমাদ। তাহলে হারমাদ কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ হারমাদ। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল কি? আমরা বলেছিলাম চট্টগ্রামের নাম হলো চট্টলা, ইসলামাবাদ, আর হচ্ছে পোর্ট গ্রান্ডে। এই যে এই পর্তুগিজরা নাম দিয়েছিল পর্তু গ্রান্ডে, পর্তুগিজরা নাম দেয় পর্তু গ্রান্ডে, পর্তু গ্রান্ডে, গ্রান্ডে। বুঝতে পেরেছো? 235 কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়েছিল? এবার আসো, এখানে কিন্তু শেরশাহ নাই, হুগলি থেকে উচ্ছেদ করা হয়েছে। হুগলি অর্থাৎ মুঘল শাসকদের মতো একজন শাসক, যিনি পর্তুগিজদেরকে হুগলি থেকে বিতাড়িত করেছিলেন, হুগলি থেকে বিতাড়িত করেছিলেন। তাহলে অ্যান্সার বলো, 235 নম্বর কোশ্চেন। হুগলি থেকে বিতাড়িত করেন কে? এই শাহজাহান, শাহজাহানের সময়, অর্থাৎ শেরশাহ করেছে, শাহজাহানের সময় হয়েছে। আচ্ছা, কার শাসনামলে, কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয়? চট্টগ্রাম পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয় কার শাসনামলে? যখন সুবাদার শায়েস্তা খান ছিলেন, আওরঙ্গজেবের সুবাদার শায়েস্তা খান ছিলেন, এই শায়েস্তা খানের সময়টাতে তিনিও কিন্তু পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেছিলেন। আর তার সময় কি প্রথমবারের মতো এই চট্টগ্রাম পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয়েছিল? শায়েস্তা খান আওরঙ্গজেবের সুবাদার ছিলেন, আওরঙ্গজেবের মামা ছিলেন শায়েস্তা খান। ওকে, এরপরে আসো, ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা হচ্ছে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা হচ্ছে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এই যে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা গঠন করলো কারা? হল্যান্ড থেকে যারা আসলো, নেদারল্যান্ড থেকে যারা আসলো, তারা গঠন করলো ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করছে কারা? হল্যান্ড থেকে যারা আসলো, তারাই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করলো। তাহলে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা গঠন করলো? হল্যান্ড থেকে যারা আসলো তারা গঠন করলো। আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আচ্ছা, ইংরেজরা যে কোম্পানিটা প্রতিষ্ঠা করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেখানকার অংশীদারিত্ব কতজন ছিল? অর্থাৎ সেখানকার কতজন মানুষ শেয়ার পার্টনার ছিল? কতজন? 218 জন। কতজন পার্টনার ছিল? 218 জন পার্টনার ছিল। তাহলে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কতজন সদস্য নিয়ে? 218 জন। আচ্ছা, কোন ইংরেজ কোন ইংরেজ হল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে সর্বপ্রথম জাহাঙ্গীরের দরবারে এসেছিল? এই যে দেখো, সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতায় ছিল, মুঘল সম্রাট, তখন কিন্তু ইংরেজ একজন আসছে জাহাঙ্গীরের দরবারে। সেই জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিংস, কে? ক্যাপ্টেন হকিংস। এই ক্যাপ্টেন হকিংস প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে এসে জাহাঙ্গীরের দরবারে আইসা বলছিল যে আমাদেরকে বাণিজ্য করার সুযোগ দেন। তখন জাহাঙ্গীর বিনা শুল্কে তাদেরকে অনুমতি দিয়েছিল, জাহাঙ্গীর। ওকে, তাহলে কোন সম্রাট প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন? দেখো, এই যে জাহাঙ্গীরের দরবারে আইসা যখন হকিংস বলল তারা বাণিজ্য করতে চায়, তখন জাহাঙ্গীর তাদেরকে অনুমতি দেয়। আর জাহাঙ্গীর অনুমতি দেওয়ার পরে এরা প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? সুরাট নামক একটা জায়গা। কার আমলে করছে? এই জাহাঙ্গীরের শাসন আমলে করেছিল। ইংরেজরা কাশিম বাজারে কুঠি স্থাপন করেছে। কাশিম বাজারে কুঠি স্থাপন করে 1758 সালে। কাশিম বাজারে কুঠি স্থাপন করে কত সালে? 1758 সালে কাশিম বাজারে। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? জব চার্নক। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? জব চার্নক, জব চার্নক। আর এই কলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। হুগলি নদীর তীরে অবস্থিত হচ্ছে কলকাতা নগরী, হুগলি নদীর তীরে অবস্থিত। কোন নগরী? কলকাতা নগরী। তাহলে দেখো, আমরা কিন্তু ব্রিটিশ আমল শাসনামলের মধ্যে চলে গেলাম পড়তে পড়তে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ আসছে কারা? সর্বশেষ আসছে ফরাসিরা। পর্তুগিজরা সবার আগে আসছে, আর ফরাসিরা আসছে সর্বশেষ। ওকে, চন্দননগর যেটা পশ্চিমবঙ্গে, এক সময় এর উপনিবেশ ছিল। এক সময় উপনিবেশ ছিল কার? ফ্রান্সের উপনিবেশ ছিল। কার? ফ্রান্সের। পশ্চিমবঙ্গ এক সময় দেশের উপনিবেশ ছিল, ফ্রান্সের উপনিবেশ ছিল। আচ্ছা, এর পরের প্রশ্নতে আসো, 247 নম্বর কোশ্চেনে আসো। 247 নম্বর কোশ্চেনে আসো। কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেন? তাহলে সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর প্রথম অনুমতি দিয়েছিল, তাই না? জাহাঙ্গীর অনুমতি দিয়েছিল প্রথম
কিন্তু এখানে চাইছে বঙ্গদেশে মানে বাংলায় অনুমতি দিছে কে? এখানে জাহাঙ্গীর দিলে তো ভুল হয়ে যাবে, বলছে বঙ্গদেশে অনুমতি দিছে কে? বঙ্গদেশে অনুমতি দিল কে? এই যে সম্রাট শাহজাহানের সময়ে তারা বাংলায় কুঠি স্থাপন করেছে। শাহজাহানের সময় তারা বাংলায় কুঠি স্থাপন করেছে। বুঝতে পারলাম? 247 কিন্তু ভুল করা যাবে না। লর্ড ক্লাইভ আত্মহত্যা করে কখন? লর্ড ক্লাইভ আত্মহত্যা করলো কখন বলো? লর্ড ক্লাইভ আত্মহত্যা করলো কখন? লর্ড ক্লাইভ 1774 সালে লর্ড ক্লাইভ আত্মহত্যা করে। লর্ড ক্লাইভ। আচ্ছা, সতীদাহ প্রথা এই রহিতকরণের আইন পাশ করেন কে? সতীদাহ প্রথা নিয়ে কাজ করলেন কে? রাজা রামমোহন রায়। কে করেছিলেন? রাজা রামমোহন রায়। তাহলে সতীদাহ প্রথা রহিতকরণের জন্য আইন পাশ করলেন কে? রাজা রামমোহন রায়। নাকি আইন, সরি সরি সরি, সতীদাহ প্রথা নেই, কি বলে, লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং। আর সতীদাহ প্রথা বিলুপ্তের উদ্যোগ হয় রাজা রামমোহন রায়। আইন পাশ করলো লর্ড উইলিয়াম বেন্টিং। আর লর্ড উইলিয়াম বেন্টিং আর কার উদ্যোগে বিলুপ্ত হয়েছিল? রাজা রামমোহন রায়ের। বুঝতে পারলাম? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। ওকে, লর্ড রিপন কর্তৃক শিক্ষা কমিশনের নাম কি? লর্ড রিপন যে শিক্ষা কমিশনটা গঠন করেছিল তার নাম কি? হান্টার কমিশন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। হান্টার কমিশন। হিন্দু বিধবা আইন কত সালে প্রণীত হয়? হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে প্রণীত হয়? হিন্দু বিধবা বিবাহ আইন 1856 সালে প্রণীত হয়। 1856 সালে 26 জুলাই। 1856 সালে 26 জুলাই হিন্দু বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল। ওকে, 253 নম্বর কোশ্চেন। 253 নম্বর কোশ্চেনে আসো। 253 নম্বর কোশ্চেন। আচ্ছা, এর আগে 253 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। খেয়াল করো, 253 নম্বর কোশ্চেনের আগে লেখা আছে জিএসটি কোর্স ফি মাত্র 999 টাকায়। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটাই পড়া। আমি ডেডিকেটেডলি আলোচনা করি, ডেডিকেটেডলি পড়াই, তোমরা যারা আমাকে চেনো। তো এই জিএসটি ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও। যারা আমাদের সাথে যুক্ত ছিল না, অর্থাৎ যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে নাই, যারা আমাদের কি বলে এটাকে কোনো ভাবেই যুক্ত ছিল না, শুধু এক্সাম ব্যাচে আছো বা কোন একটা আছো, তোমরা যদি মনে করো যে আমাদের ব্যাচে আসবা, যাদের এখনো চান্স হয় নাই, জিএসটি যাদের মানবিক শিক্ষার্থী আছো, তারা এই জিএসটি কোর্সে ভর্তি হয়ে যাও। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আমি তোমাকে দায়িত্ব নিয়ে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার উপর আস্থা রাখতে পারো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে পড়াবো, এতটুকু তোমাকে বলে দিতে পারি। ওকে, হিন্দু বিবাহের নিচে কোন আইন আইন দ্বারা হয়? হিন্দু বিবাহ আইনটা হয়েছে কোন আইনের মাধ্যমে? বলো তো, অ্যান্সার করো তো, অ্যান্সার করো। হিন্দু বিবাহ বিধবা বিবাহ আইন। তাহলে সেটা হচ্ছে দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট 1856। ওকে, লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে লর্ড ক্যানিং কোন ব্যবস্থা চালু করেছিলেন? ক্যানিং কি করছে? পুলিশ ব্যবস্থা চালু করছে। তারপরে হচ্ছে পুলিশ ব্যবস্থা করলো এবং কাগজি মুদ্রা চালু করলো কে? লর্ড ক্যানিং। কাগজি মুদ্রা চালু করেছে লর্ড ক্যানিং। পুলিশ ব্যবস্থা চালু করেছে লর্ড ক্যানিং। এবার আসো 255 নম্বর কোশ্চেন। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? দেখো, উপমহাদেশে প্রথম আদমশুমারি চালু করেছিলেন লর্ড মেয়ো। উপমহাদেশে প্রথম আদমশুমারি চালু করেছিলেন কে? লর্ড মেয়ো। 1800 কত সালে? 1872 সালে লর্ড মেয়ো চালু করেছেন। আর স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। তাই 1872 সালে লর্ড মেয়ো আদমশুমারি চালু করেছিলেন। উপমহাদেশের বিভক্তির সময় 1947 সালে যখন বিভক্ত হয়, ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? তাহলে বিভক্তির সময় 1947 সালে ভাইসরয় কে ছিলেন বলতে পারবা? এর সহজ কোশ্চেন, লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন সর্বশেষ ভাইসরয়। বক্সারের যুদ্ধের ফলে কি হয়েছে? 1764 সালে বক্সারের যুদ্ধের ফলে কি হয়েছে? ইংরেজরা দেওয়ানি লাভ করলো না? বাংলা, বিহার, উড়িষ্যার এগুলো দেওয়ানি লাভ করলো কে? ইংরেজরা, বক্সারের যুদ্ধের ফলে। আচ্ছা, এরপরে আসো।
খেয়াল করো, কোম্পানির দেওয়ান লাভ করে 258 নম্বর কোশ্চেন, কোম্পানি দেওয়ানি লাভ করে কোন চুক্তির মাধ্যমে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোম্পানি দেওয়ানি লাভ করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করে কে? দেওয়ানি প্রদান করেছিল কে বলতো? দ্বিতীয় শাহ আলম। এই যে দ্বিতীয় শাহ আলম, ওই এলাহাবাদ চুক্তি করে দ্বিতীয় শাহ আলমকে শাহ আলম কি করলো? ইংরেজদেরকে দেওয়ানি দিল, তাই না? আচ্ছা, এরপরে আসুন, 76-এর দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? দুর্ভিক্ষ যখন হয় 76-এর দুর্ভিক্ষ মানে কত সাল বলতে পারবা? 76-এর দুর্ভিক্ষ মানে কত সাল বলো? তাহলে এই দুর্ভিক্ষের সময় গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। লর্ড কার্টিয়ার। এই ক্লাস করে যাও, এখান থেকে দেখবা কোশ্চেন চলে আসবে। লর্ড কার্টিয়ার। আমি বললাম তোমাকে, ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হলো কত সালে? 1784 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিং। লর্ড ওয়ারেন হেস্টিং ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিলেন, লর্ড ওয়ারেন হেস্টিং। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন কে? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ওয়েলসলি। লর্ড ওয়েলসলি করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলসলি। টিপু সুলতানের রাজ্যের নাম কি ছিল? অযোধ্যা, মাদ্রাজ, হায়দ্রাবাদ, মহীশূর। টিপু সুলতানের রাজ্যের নাম কি ছিল? টিপু সুলতান নাম শুনেছো? মহীশূরের নাম শুনেছো? মহীশূর। সে টিপু সুলতানের রাজ্য ছিল কি? মহীশূর। মহীশূর। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেছিলেন? কোন ইংরেজ সেনাপতি? এই লর্ড ওয়েলসলির সাথে যুদ্ধ করেছিলেন, লর্ড ওয়েলসলি। ওকে, 266 এ আসুন, সত্য বিলোপ নীতি। সত্য, এই কোশ্চেন গুলো গুচ্ছের জন্য খুব ইম্পর্টেন্ট। হাজী দানেশ কুমিল্লাতে যেখানে পরীক্ষা দিবা, তোমরা বলছো না কুমিল্লার জন্য সাবজেক্টিভ ভাইয়া, সাবজেক্টিভ। এইটাই হচ্ছে সাবজেক্টিভ, এটাই হলো সাবজেক্টিভ। ইতিহাস ভালো করে এই জায়গায় দেখে যাও। আমি বাংলাদেশ আন্তর্জাতিক সব টপিকের কোশ্চেন সলভ করাবো ইনশাআল্লাহ, সব টপিকের জন্য। অর্থাৎ প্রাচীন ইতিহাস ধরলাম না, প্রাচীন ইতিহাস থেকে আজকে ইংরেজ শাসন পুরোটা শেষ করব। এরপর নেক্সট ক্লাসে 1905 সালের বঙ্গভঙ্গ থেকে 1952 সালের ভাষা আন্দোলন, এরপরে 54 সালের যুক্তফ্রন্ট থেকে একদম 70, 71 সালের মুক্তিযুদ্ধ, এরপরে কি বলে 1972 সংবিধান থেকে একদম সরকার ব্যবস্থা পর্যন্ত জাস্ট কোশ্চেন সলভ করাবো। অর্থাৎ আমি আমার পেইড ব্যাচে এই সব টপিক পড়াই ফেলছি। নিসার আহমেদ বলছে স্যার সেকেন্ড টাইম ব্যাচে পিডিএফ পাইলাম না। না পাইলে বসে থাকো, দিয়ে দিব। আমি আমার পেইড ব্যাচে এই টপিক সব পড়াই ফেলছি, এগুলো বেসিক অ্যাফেয়ার সব পড়াইছে, এগুলো একদম লিখে লিখে ধরে ধরে পড়াইছে। এখন এই টপিক আবার রিভিশনের জন্য একদম কোশ্চেন সলভ করাবো। এই যে প্রাচীন ইতিহাস থেকে ধরলাম, একদম জনপদ থেকে ধরলাম, আজকে ইংরেজ শাসন পর্যন্ত শেষ হবে। এরপরের দিন আমরা 1905 সালের বঙ্গভঙ্গ থেকে ধরবো, একদম 52 ভাষা আন্দোলন শেষ করব। 54 যুক্তফ্রন্ট থেকে ধরবো, 71 গিয়ে শেষ করব। 72 সংবিধান থেকে ধরবো, সরকার ব্যবস্থায় গিয়ে শেষ করবো। এবং অ্যাট লিস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে 2-300 করে কোশ্চেন সলভ করাবো। এটা আমার মানে টার্গেট, বুঝতে পারলা? কাজে আমার সাথে যারা থাকবে তারা ডেফিনেটলি বেনিফিটেড হবা। পেইড ব্যাচের স্টুডেন্ট তো বেনিফিটেড হবাই, ফ্রি ক্লাস যারা করছো তারা বেনিফিটেড হবা, আমি বলে দিলাম তোমাকে। ওকে, সত্য বিলোপ নীতি অরোধ করেন কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ। অ্যান্সার করো, কোশ্চেন নম্বর দিয়ে অ্যান্সার করবা। কোশ্চেন নম্বর দিয়ে। সত্য বিলোপ নীতি করেছিলেন কে? লর্ড ডালহৌসি। উপমহাদেশে রেল লাইনের ব্যবস্থা করেছিলেন যে ব্যক্তি, তার নাম ছিল লর্ড ডালহৌসি, তিনি করেছিলেন, লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি। তাহলে ভারতে প্রথম কার সময় রেলপথ এবং টেলিগ্রাফ চালু হয়? এই লর্ড ডালহৌসির সময় চালু হয়েছে, লর্ড ডালহৌসি। টেলিগ্রাফ, ভারতের টেলিগ্রাফ কত বছর পর চালু হয়েছিল? 150 না 155 বছর বলো, নাকি 162? 162 বছর পর এই ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ডালহৌসি। ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? একটু আগে আমরা এটা পড়লাম, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং।
লর্ড ক্যানিং। মুদ্রা কি বলে এটাকে, পুলিশ ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ক্যানিং। কাগজে মুদ্রা চালু করেছিলেন লর্ড ক্যানিং। উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। কোম্পানির শাসনের অবসান হয়, দেখো বলছে কোম্পানির শাসনের অবসান হয় কত সালে, 1858 সালে কোম্পানির শাসনের অবসান ঘটে। এরপরে ইংরেজরা আরো 90 বছর শাসন করে। তাহলে কোম্পানি এবং ইংরেজরা প্রায় 190 বছর শাসন করেছিল, প্রায় 200 বছরের কাছাকাছি। 190 বছর, প্রায় 200 বছরের কাছাকাছি তারা শাসন করেছে। ফকিররা ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? ওই যে ফকির সন্ন্যাসী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন। চলো, তাহলে ফকিররা 1760 থেকে 1800 সাল পর্যন্ত তারা বাংলায় বিভিন্ন জায়গায় আন্দোলন করে। ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকিরদের নেতা কে ছিলেন? মজনু শাহ। আর সন্ন্যাসীদের নেতা কে ছিলেন? ভবানী পাঠক, তাই না? ভবানী পাঠক। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? বাঁশের কেল্লা, নারকেল বাড়িয়ার বারাসাতে। এটা না কোশ্চেন আসলো, এটা তো কোশ্চেন আসছে বাঁশের কেল্লা নিয়ে। রাবিতে না কোথায় যেন, ছবিতে কোথায় যেন প্রশ্ন আসলো যে বাঁশের কেল্লা কোথায় অবস্থিত, রাবি না ছবি কোথায় যেন একটা আসলো, কতদিনই আসলো, কত দুইটা পরীক্ষার আগে। তোমরা বলো তো কোথায় আসলো এটা? বাঁশের কেল্লা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তাহলে বাঁশের কেল্লা কে নির্মাণ করছেন? সৈয়দ মীর নেসার আলী তিতুমির নির্মাণ করেছিলেন। যার মূল উপাদান কি ছিল? বাঁশ। মূল উপাদান কি ছিল? বাঁশ। নারকেল বাড়িয়ার বারাসাতে নির্মাণ করেছিলেন তিনি এটা। ওকে, ইংরেজদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরে শহীদ হন কে? এই তিতুমির। ওকে, বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা বা সূচনাকারী কে ছিলেন? ফরায়েজি আন্দোলন। সিউতে আসছে ভাইয়া, যে আরিয়ান আহমেদ বলতেছে সিউতে আসছে ভাইয়া। তাহলে একটা মিনিট দেখো তো, সিউতে আসছে বললা, তাহলে দেখো এটা এটা কোথাকার প্রশ্ন রিপিট, এটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোশ্চেন। দেখছো, চাকরির কোশ্চেন গুলো এই প্রশ্নগুলো রিপিট হয়। ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে? হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরায়েজি আন্দোলনের নেতা। এই ফরায়েজি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর। ফরায়েজি আন্দোলনের কেন্দ্রবিন্দু কি ছিল ভাই? ফরিদপুর ছিল। ওকে, ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন তারই ছেলে দুদু মিয়া। কে? দুদু মিয়া। হাজী শরীয়তুল্লাহর জন্ম কোথায়? হাজী শরীয়তুল্লাহর জন্ম হচ্ছে মাদারীপুরে। কোথায়? মাদারীপুরে। তার নাম অনুসারে শরীয়তপুরের নামকরণ করা হয়েছে। আর ফরায়েজি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুরে। কোথায়? ফরিদপুরে। তার ছেলে যে দুদু মিয়া, হাজী মহসিন, এই দুদু মিয়া বলছিলেন জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। তাহলে জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী, এই কথা বলছেন কে? শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া বলেছিলেন। 277 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। প্রাগ ভারত বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কত সালে শুরু হয়? দেখো তোমার প্রশ্নটা কি বলেছে, বোঝার চেষ্টা করো। প্রাগ ভারত বাংলা এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ কত সালে শুরু হয়? দেখি পারো কিনা তোমরা, পারো কিনা দেখি, পারো কিনা দেখি। প্রাগ ভারত যুদ্ধ, তাহলে 1857 সালে কোন বিপ্লবটা শুরু হয়েছিল বলো? 1857 সালে যে বিপ্লবটা শুরু হয়েছিল সেই বিপ্লবটার নাম কি বলো দেখি, পারো কিনা? সিপাহী বিদ্রোহ। তাহলে এই সিপাহী বিদ্রোহটাই ছিল স্বাধীনতা যুদ্ধ, ভারত ভারতের স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলি আমরা। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের কোন তারিখে বলো? 1857 সালে। ওই যে মঙ্গল পাণ্ডের কথা, সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে, রজব আলী। মনে আছে? এরা একটা অসাম্প্রদায়িকতা করে দিয়েছিল হিন্দুদের মধ্যে, বলছে যেটা গরুর চর্বি দিয়ে এই কার্তুজ বানানো হয়, আর মুসলমানদের মধ্যে ছড়িয়েছে যে শূকরের চামড়া দিয়ে এই এনফিল্ড বন্দুকের কার্তুজ বানানো হচ্ছে। মনে আছে সেই ঘটনা? সেটাই। তাহলে কত তারিখে? ওই যে 29 মার্চ শুরু হয়েছিল। মঙ্গল পাণ্ডে প্রথম এই কার্তুজ ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছিলেন। আচ্ছা, ব্রিটিশ শাসনদের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটা? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে এই সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। আসো 280 নম্বর কোশ্চেনের দিকে দেখো। ময়মনসিং, শেরপুর এই অঞ্চলে ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? ফকিরদের নেতা কে ছিলেন? ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ। ফকিরদের নেতা কে ছিলেন ভাই? ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ। ফকিরদের নেতা কে ছিলেন? মজনু শাহ। মজনু শাহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে কত সালে? দেখো, এই ইংরেজদের সাথে চট্টগ্রামের কিন্তু যুদ্ধ হয়েছিল, ওই যে জোয়ান বক্সের যুদ্ধ।
মনে আছে? ওখানে নেতৃত্ব দিয়েছিল রানু খান, জোয়ান বক্স, তার যে সহযোগী সুবাদার ছিল রানু খান। মনে আছে সেই ঘটনা? তাহলে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার গ্রহণ করেছিলেন কত সালে? 1760 সালে। যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিদেরকে রাজস্ব দিতে অস্বীকৃতি জানায়, সেই যে জোয়ান বক্স, তারা 10 বছর এই ইংরেজদের সাথে বিপ্লব করেছে। ফরাইজি আন্দোলনের কেন্দ্রবিন্দু কি ছিল? ফরাইজি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে ফরিদপুর। কোনটা ছিল? ফরিদপুর ছিল কেন্দ্রবিন্দু, ফরিদপুর। প্রতি বছর কোন তারিখে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ শুরু হয়? বলো, সাঁওতাল বিদ্রোহ শুরু হয় কবে? 30 জুন। সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 30 জুন হয় সাঁওতাল বিদ্রোহ। 30 জুন। যারা পারছো তো পারছো, যারা পারছো না ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলো। এবার আসো নীল বিদ্রোহ। নীল চাষীদের যে বিদ্রোহ তারা শুরু করলো, নীল বিদ্রোহ, সে নীল বিদ্রোহের সূচনা কখন সংঘটিত হয়েছে? 1859 থেকে 1862। অর্থাৎ 1859, 60 থেকে 1862 পর্যন্ত নীল বিদ্রোহটা হয়। নীল নীল চাষের বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ সূচনা হয়েছিল প্রথম কোথায়? কুষ্টিয়ায়। কোন জায়গায়? প্রথম নীল চাষের বিরুদ্ধে সূচনা হয়েছিল কোন জায়গায়? কুষ্টিয়ায়। কোন জায়গায় ভাই? কুষ্টিয়ায়। এনফিল্ড রাইফেল, যেসব পশুর চর্বি মিশ্রিত থাকার কথা প্রচার করা হলো, সেগুলা যে গুজব, অর্থাৎ বলছিল মুসলমানদের জন্য বলছিল শূকর, আর হিন্দুদের জন্য বলছে গরু। তাহলে অ্যান্সার হচ্ছে কম, শূকর আর গরু। 288 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে কোথায়? এই যে ব্যারাকপুর সেনানিবাসে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটেছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে। কোথায়? ব্যারাকপুর সেনানিবাসে। ওকে, কত সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এবার আসো, কিছু সংস্কার আছে, টপিকের নাম হলো কিছু ইংরেজ আমলে কিছু সংস্কার হয়েছিল, বাংলায় কিছু সংস্কার হয়েছিল। সেই সংস্কার, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 1920 সালে প্রতিষ্ঠা হয়। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলীগড় বিশ্ববিদ্যালয় কোথায় আছে? ভারতের কোন রাজ্যে? উত্তর প্রদেশে আছে। ভারতের কোথায়? উত্তর প্রদেশে। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1861 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মাদ্রাসা। সরকারি কাজে এদেশে ইংরেজি ভাষা ব্যবহার শুরু হয় কত সাল থেকে? সরকারি কাজে, দেখো ইংরেজরা সরকারি কাজে কি শুরু করলো? 1835 সাল থেকে সরকারি কাজে ইংরেজি ভাষা ব্যবহার শুরু করলো। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায় ছিল? দানবীর মোহাম্মদ হাজী মহসিন, বাংলার হাতেম বলা হয়, বাংলার হাতেম তাই বলা হয়, তাই না? বাংলার হাতেম। এই হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায় ছিল? হুগলিতে। কোথায় ছিল ব্রাদার? হুগলিতে। ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান মুসলিম জাগরণের অগ্রদূত, স্যার সৈয়দ আহমদ খান। প্রেসিডেন্সি কলেজের অপর নাম কি? পারার কথা তোমাদের। কত? প্রেসিডেন্সি কলেজের অপর নাম কি? প্রেসিডেন্সি কলেজের অপর নাম হচ্ছে হিন্দু কলেজ। প্রেসিডেন্সি কলেজের অপর নামই হলো হিন্দু কলেজ। কি কলেজ? হিন্দু কলেজ। প্রেসিডেন্সি কলেজের অপর নাম কি? হিন্দু কলেজ। আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রবর্তন করেন কে? এই যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রবর্তন করেন কে? রাজা রামমোহন রায়, স্যার সৈয়দ আহমদ, লর্ড মেকলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলেন, আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে? লর্ড মেকলে। লর্ড মেকলে। এই যে এটা দেখো তো, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করেন কে? নওয়াব সৈয়দ আমির আলী। এই যে সৈয়দ আমির আলী। এটা না পরীক্ষায় আসছে, এই কোশ্চেনটা না পরীক্ষায় আসলো, এই সেন্ট্রাল মোহামেডান এটা নিয়ে পরীক্ষায়। ন্যাশনাল সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এটা কোথায় আসছে তো? রাজশাহীতে আসলো না এটা পরীক্ষায় 2 দিন আগেই? রাজশাহীর কোন শিফটে? 1 না 2? রাজশাহীর কোন শিফটে আসছে, 1 না 2 বলো তো? দেখো, এটা কিন্তু রাবির এই ইউনিটে 12-13 সালে আসছে। এই কোশ্চেনটা আসলো আমার মনে হচ্ছে, এটা আমি পড়ছি কোথায় জানো, 2-1 দিন আগেই বললাম, দেখলাম। তোমরা বলো এটা কোথায় আসছে? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? সৈয়দ আমির আলী।
মাহমুদা ভাইয়া, মাহমুদা মিষ্টি বলতেছে, মাহমুদা ভাই, হ্যাঁ ভাইয়া বলো। এটা আসে নাই ভাইয়া, কি আসছে? এটা এটা আসে নাই কে বললো? এটা আসছে, আর ইউ টু তে আসছে, একে ছিল না, দুয়ে ছিল। তাহলে এই যে দেখো কে বলছে জানো, আসে নাই। দেখো তুমি হয়তো তোমার শিফটে আসছে না, কিন্তু পরের শিফটে ঠিকই আসছে। দেখো বিগত রিপিট করছে। ওকে, মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন, মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন কে? ভাই, কোশ্চেনটার ভাষাটা পরিবর্তন আর সব একই। মুসলিম শিক্ষা প্রসারের ক্ষেত্রে সম্পত্তি দান করছেন কে? জমি দান করেছিলেন কে? হাজী মোহাম্মদ মহসিন। মুসলিম শিক্ষা প্রসারের ক্ষেত্রে সম্পত্তি দান করেছিলেন কে? হাজী মোহাম্মদ মহসিন। ওকে, বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? সচিব নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ কি করছে? ওই যে জমিদান করছে। আচ্ছা, ভারতে মুসলমানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস পান যিনি, তাহলে ভারতে কে পাইছিল? এই যে ভারতে মুসলমানদের শিক্ষা, নবাব আব্দুল লতিফ। নবাব আব্দুল লতিফ, নবাব আব্দুল লতিফ। এটা আসে না, এই টপিক থেকে আসছে। হ্যাঁ, তাহলে এই একই জিনিস কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। এইটা আসে না, এই টপিক থেকেই আসছে। হ্যাঁ, টপিক থেকে আসছে। ওই কোশ্চেনটাও রিপিট কোশ্চেন। তোমরা যেটা বলছো যে আসে নাই, ওই কোশ্চেনটাও কিন্তু রিপিট কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু রিপিট প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন কিন্তু সব রিপিট। এই ইতিহাসে যত প্রশ্নই তুমি দেখো, সব কোশ্চেনই কিন্তু কোনো না কোনো জায়গায় রিপিট হচ্ছে। বুঝতে পারলা? কোনো না কোনো জায়গায় রিপিট হচ্ছে। ওকে, এবার আসো ইতিহাসের স্পেশাল এমসিকিউ পিডিএফ। স্পেশাল এমসিকিউ, এমসিকিউ পিডিএফ। এই স্পেশাল এমসিকিউ পিডিএফ কোথায় পাবা? আমি বলে দিব কোথায় পাবা, তার আগে কথাবার্তা শোনো। আমাদের 999 টাকায় গুচ্ছ ব্যাচে ভর্তি চলতেছে। এই নাম্বারে তুমি আমাদের অর্ণব স্যার পেজে মেসেজ করলেই হবে। অর্ণব স্যার পেজ, অর্ণব স্যার, ORNOB, অর্ণব স্যার। এই অর্ণব স্যার পেজে তুমি ব্যাচে ভর্তির জন্য মেসেজ করো। তোমার এখনো কোনো উপায় নাই কিন্তু, হ্যাঁ, তোমার কিন্তু কোনো উপায় নাই, চান্স পাইতে হবে। আর চান্স পাওয়ার জন্য পড়তে হবে। যদি না পড়ে থাকো আমাদের কাছে, পড়ো। আমরা সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াবো তোমাদেরকে, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াবো, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি। বুঝতে পেরেছো? একজন প্রশ্ন, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? সেন্ট্রাল ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সৈয়দ আমির আলী। বুঝতে পেরেছো জাকিয়া? তোমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াবো। তোমরা যারা ফাইনাল সাজেশনটা পড়ো নাই, ফাইনাল সাজেশন ভালো করে পড়ো। আচ্ছা, কিছু কথাবার্তা বলি, মনোযোগ দিয়ে শোনো। কিছু কথাবার্তা বলি, মনোযোগ দিয়ে শোনো। কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যে কথাগুলো তোমার দরকার। এই যে জাকিয়া, তুমি মেয়েটিকে 54 পৃষ্ঠার মধ্যে যাও। 54 পৃষ্ঠার মধ্যে গেলে আমির আলীর মধ্যে একটা লাইনে দেওয়া আছে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। বুঝতে পারছো? আর তুমি যেটা বলছো নবাব আব্দুল লতিফ, এই নবাব আব্দুল লতিফ প্রতিষ্ঠা করছে, যেখানে দেওয়া আছে নবাব আব্দুল লতিফ 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। বাংলার নবজাগরণের অগ্রদূত তিনি। ইংরেজরা তাকে খান বাহাদুর উপাধি দিয়েছিল। 54 নম্বর পৃষ্ঠা, ফাইনাল সেশন জাবাত আলী পাওয়া। ওকে, এই বইটা ভালো করে পড়ে যাও, ফাইনাল সাজেশন ভালো করে পড়ে যাও। ওকে, ফাইনাল সাজেশন ভালো করে পড়ো। আর তোমাদের আজকে রাত 11টায় কিন্তু বাংলা ক্লাস আছে। বাংলা আমাদের 3টা ক্লাসে রাখছি। সন্ধ্যা 6টা 30 মিনিটে থাকছে ইংরেজি ক্লাস, রাত 9টায় থাকছে জিকে ক্লাস, আর রাত 11টায় থাকছে বাংলা ক্লাস। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো। মৌলিক জিকের জন্য কোন বই নিবা? মেহির জিকে পড়লেই হবে মৌলিক জিকের জন্য। ঠিক আছে? তোমরা যারা আমাদের এই পিডিএফ নিতে চাও, তাদের কিছুই করতে হবে না। একটু পরে একটা নোটিশ দিব পেজে, সেই নোটিশ ফলো করবা তাহলেই। পিডিএফ এর জন্য পেজে কেউ মেসেজ দিও না। এই পিডিএফ এর জন্য পেজে কেউ মেসেজ দিবা না।
পিডিএফ এর জন্য একটু পরে একটা পোস্ট দিব, সেই পোস্টে যা যা করতে বলবে সেগুলো করবা, পিডিএফ পেয়ে যাবা। ওকে, পেজে মেসেজ দিবা যারা আমাদের গুচ্ছ ব্যাচে ভর্তি হইতে চাও, তারা পেজে মেসেজ দিবা। এবং আমি তোমাকে ডেফিনেটলি বলি, তোমার গুচ্ছের জন্য তুমি 2.5 মাস সময় পাবে এখনো, কমসে কম 2 মাস, 60 দিন সময় পাবা। সেই 60 দিনে বাংলা ইংরেজির 15টা করে লেকচার করে আরো 5টা করে রিভিশন লেকচার করা আহামরি কঠিন না। 20 দিন টানা পড়লে লেকচার শেষ হয়ে যাবে, এরপরে 10 দিন টানা পড়লে রিভিশন হয়ে যাবে, এরপর 10 দিন টানা এক্সাম দিলে গুচ্ছের জন্য শেষ হয়ে যাবে। প্রায় 2700 সিট আছে গুচ্ছে, মানবিক শিক্ষার্থী তোমরা যারা আছো, 2700 সিট। এই সিট দেখো, গুচ্ছে কিন্তু সবাই ফাইট ব্যাক করবে, কাম ব্যাক করবে, যারা চান্স পায় নাই তারা কিন্তু গুচ্ছে কাম ব্যাক করবে। সহজ করে বলি, যে ছেলে মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে ও আর গুচ্ছে পরীক্ষা দিবে না। যে ছেলে মেয়েটা বিউপিতে চান্স পেয়ে গেছে ও আর গুচ্ছে পরীক্ষা দিবে না। যে জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে গেছে কনফার্ম, ওর পরীক্ষা দিবে না। যে চট্টগ্রামে চান্স পেয়েছে ওর পরীক্ষা দিবে না। যে রাজশাহীতে চান্স পাবে ওর পরীক্ষাই দিবে না গুচ্ছতে। ভালো সাবজেক্টে ভালো পজিশনে যারা চান্স পেয়ে গেছে ওর পরীক্ষা দিবে না। তোমার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক থেকে 1000-এর মধ্যে যারা আছে, 1 থেকে 1000-এর মধ্যে যারা আছে এরা পরীক্ষা দিবে? 1 থেকে 1500-এর মধ্যে, 1 থেকে 1500-এর মধ্যে যারা আছে ঢাবিতে, ওরা পরীক্ষাই দিবে না ভাই। এই যে আমার যে সকল শিক্ষার্থী বিউপিতে চান্স পাইছে, আমি জানি ওরা পরীক্ষা দিবে না। এই যে দেখ, অনেকগুলো স্টুডেন্ট চান্স পাইছে, এরা একটাও গুচ্ছতে দিবে না। যে ছেলে মেয়েগুলো জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, আমি জিজ্ঞেস করছি তোমরা কি পরীক্ষা দিবে, বলছে না ভাই হয়ে গেছে, আর পরীক্ষা দিব কেন, আমার মেন্টাল রিলিফ হয়ে গেছে। দেখো, অলরেডি বিউপি পরীক্ষা হয়ে গেছে, জাবি হয়ে গেছে, ঢাবি রেজাল্ট হয়ে গেছে, তারপরে হচ্ছে চবির রেজাল্ট হয়ে গেছে, তারপরে তোমার ওদিকে যেগুলো হয়ে গেছে, এই ছেলে মেয়েগুলো যারা চান্স পাইছে ওরা পরীক্ষাই দিবে না। তার মানে পরীক্ষা তারাই দিবে যাদের পজিশন অনেক দূরে অথবা যাদের এখন চান্স হয় নাই। সো এই সময়টাতে একটা ফাইট ব্যাক দিতে হবে, এই সময় একটা ফাইট ব্যাক দিতে হবে। এই সময় যদি ফাইট ব্যাক না দাও, কাম ব্যাক না করো, তাহলে কিন্তু আর পারবা না। তাহলে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদেরকে সেকেন্ড টাইমার হইতে হবে, আর যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকে হয়তো অন্য কোনো জায়গায় পড়তে হবে, বা ন্যাশনালে বা অন্য কোনো জায়গায় পড়তে হবে, বা প্রাইভেটে চিন্তা করতে হবে। এই জন্য বলি ভাই, কাম ব্যাক করো। আর এই কাম ব্যাকের জন্য আমি আছি, আমার কথাগুলো শুনবা, আমাদের কথাগুলো শোনো। তোমার জন্য এই যে ক্লাসগুলো নিচ্ছি, তোমার জন্যই নিচ্ছি ক্লাস। কাজী বুঝতে হবে, কিছু কথা শুনতে হবে, কথা শুনলে ভালো করতে পারবা, এতটুকু বলি। আচ্ছা, আরেকটা নোটিশ আছে, সেটা হলো তোমরা যারা এই যে এই মুহূর্তে লাইভ ক্লাসটা দেখছো, তোমরা সরাসরি ইউটিউবে চলে যাবা। সরাসরি ইউটিউবে চলে গিয়ে অর্ণব স্যার এটা সাবস্ক্রাইব করবা, অর্ণব স্যার চ্যানেল এটা সাবস্ক্রাইব করবা। এই যে অর্ণব স্যার, এখানে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে দেখো, এই যে আমি অলরেডি এই যে জিএসটির স্পেশাল ক্লাস, আমি জিএসটির স্পেশাল ক্লাস অলরেডি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, জিএসটি স্পেশাল ক্লাস অলরেডি দিয়ে দিচ্ছি। তোমরা যারা জিএসটি স্পেশাল ক্লাসগুলো এখনো করতে পারো নাই, তোমরা এই চ্যানেলে যাবা, চ্যানেলে গিয়ে তুমি এই কোর্সে ক্লিক করবা। কোর্সে ক্লিক করলেই দেখবা, কোর্সে ক্লিক করলে এই কোর্স চলে আসবে, বা ভিডিওতে ক্লিক করলেও চলে আসবে, ভিডিওতে ক্লিক করলেও চলে আসবে। অর্থাৎ গুচ্ছের জন্য আমি আলাদা করে একটা ফাইলই বানিয়ে দিয়েছি। এই দেখো, গুচ্ছের 2টা ইতিহাসের ক্লাসই আছে, ইতিহাস ক্লাস 1, ইতিহাস ক্লাস 2। ইতিহাস দেখো, এই ভালো করে দেখো, গুচ্ছের ক্লাস 1, এই যে ইতিহাস ক্লাস 1, ইতিহাস ক্লাস 2 দুইটাই দেওয়া আছে। আর আজকে যে ক্লাসটা হয়েছে সেটাও কিন্তু আমি আপলোড করে দিব ইউটিউব থেকে, স্পিডে টাইনা বা যেভাবে দেখে নাও। আর একটু পরেই পেজে একটা নোটিশ দিয়ে দিব কিভাবে পিডিএফ পাবা, সেই পিডিএফটা সেখান থেকে নিয়ে নিবা ইনশাআল্লাহ। আর যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, যারা ইউটিউব থেকে দেখবা, পরবর্তীতে ফেসবুক থেকে দেখবা, তারা সরাসরি আমাদের অর্ণব স্যার পেজে নক দাও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে রাত 11টায় দেখা হবে আমাদের বাংলার কেজিএফ খ্যাত স্যার রাশেদ স্যারের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।